আপামর বাঙালির কাছে পুরী হলো একটি ভালোবাসার ডেস্টিনেশন। একদিকে সমুদ্রের বিশাল জলরাশি এবং অন্যদিকে জগন্নাথ দেবের অপার মহিমা, এই দুয়ের মেলবন্ধনে পুরী ভ্রমণপ্রিয় বাঙালিদের কাছে একটি অতি পরিচিত নাম। পুরী যেতে কে না ভালোবাসে? যখন হোক হাত বাড়ালেই যেন পুরী যাওয়া যায়। আর তা যদি হয় রথের জন্য পুরী যাওয়া, তাহলে তো 16 কলা পুণ্য। ঠিক এরকমই একটি অভিজ্ঞতার সাক্ষী হয়েছিলাম এই বছরে আমরা। আর আমার এই পুরী সিরিজের ভিডিওতে আমি তুলে ধরবো তোমাদের কাছে সেই পুরী ভ্রমণেরই গল্প। গুড মর্নিং অ্যান্ড জয় জগন্নাথ, ওয়েলকাম টু দ্য নিউ ব্লগ। আজকের ডেট হচ্ছে 24 জুলাই 2026 আর এখন ঘড়িতে বাজে হচ্ছে 6:30, ভোর 6:30। আর আমরা আজকে জার্নি স্টার্ট করছি আমাদের পুরীর উদ্দেশ্যে। জায়গাটা এই জন্যই বলে দিলাম কারণ থাম্বনেল দেখে তো তোমরা বুঝেই গেছো। আর আজকে আমাদের এই জার্নিটা আমরা ট্রেনে যাচ্ছি না, আমরা বাই কার যাচ্ছি। তো এটা একটা নতুন এক্সপেরিয়েন্স, আমি ফার্স্ট টাইম পুরী যাচ্ছি বাই কার। তো চলো আমার সঙ্গে থাকো আর পুরো রাস্তাটার আপডেট দেব। এবং সবাই মিলে একবার এই ব্লগটা স্টার্ট করার আগে আমার সঙ্গে বলে নাও জয় জগন্নাথ। দেখা হচ্ছে রাস্তায়। ভিডিও শুরুতেই আমি ক্ষমা প্রার্থী, আমার আগের ভিডিওয়ে বলা ডেট যেটা 24 জুলাই ওটা ভুল ছিল, ওটা হবে 23 জুলাই। আমরা 23 তারিখে প্রায় 6:50 নাগাদ আমাদের জার্নি শুরু করেছিলাম আমাদের বাড়ি হাওড়া থেকে পুরীর উদ্দেশ্যে। সেদিনের এই লং জার্নিটায় আমাদের সঙ্গ নিয়েছিল কিন্তু বৃষ্টি। আমাদের বাড়ি থেকে বেরোনোর সময় থেকে আপ টু বালাসোর অবধি কখনো আমরা বৃষ্টির হাত থেকে রেহাই পাইনি। পুরো রাস্তাটাই আমরা বৃষ্টিকে সঙ্গ নিয়ে চলেছি। তার জন্য হয়তো কিছুটা গতি রোধ হয়েছে। আবার এ পথে তো আপনারা যারা গেছেন তারা সকলেই জানেন যে স্পিড ক্যামেরার আওতায় খুব বেশি গাড়ি স্পিড তোলাও যায় না, যদিও সেটি আমাদের সেফটির জন্য ভীষণভাবেই উপকারী। তবে তাও দীর্ঘ 12 ঘন্টার এই জার্নিটায় আমরা প্রায় 10 ঘন্টার ওপর বৃষ্টি নিয়েই কাটিয়েছি। তো যাই হোক, ওভারঅল আমাদের এই রাস্তার অভিজ্ঞতা ভীষণই সুন্দর। আস্তে আস্তে সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব এবং তুলে ধরব। তাই অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে শেষ অবধি দেখুন এবং ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। পুরী যাওয়ার জন্য আমাদের সর্বপ্রথম যে অপশানটি মাথায় আসে তা হলো ট্রেন। হাওড়া এবং শিয়ালদা শাখা থেকে প্রায় প্রত্যেক দিনই পুরীর উদ্দেশ্যে বিভিন্ন ট্রেন ছেড়ে থাকে। এছাড়াও বন্দে ভারত, দুরন্ত, শতাব্দী এই সমস্ত বেশ কিছু দ্রুতগামী ট্রেনও পুরীর জন্য পাওয়া যায়। কিন্তু পুরীর ট্রেনের টিকিটের এতই রাশ যে সবসময় পুরীর ট্রেনের টিকিট অ্যাভেলেবেল পাওয়া যায় না। সেই ক্ষেত্রে এখন আমাদের কাছে আরও একটি ভালো অপশান হচ্ছে বাস। কিন্তু এছাড়া ফ্লাইট তো আছেই। আর যদি আপনি ফ্লাইট, ট্রেন বা বাস সব কটা অপশানই মিস করে যান, সেক্ষেত্রে আমার মনে হয় আপনাদের কাছে বেস্ট অপশান হচ্ছে যদি নিজেদের গাড়ি থাকে বা গাড়ি রেন্ট নিয়ে বাই রোড বেরিয়ে পড়া। আমরা এবছরে রথের উদ্দেশ্যে পুরী যাওয়ার জন্য এই অপশানটিকেই বেছে নিয়েছিলাম। সত্যি কথা বলতে প্রথমে একটু ভয়ে ভয়ে ছিলাম, কারণ এতটা জার্নি আর আমার হাজব্যান্ড একাই এতটা ড্রাইভ করবে। তো আগে কোনোদিনও ও এতটা ড্রাইভ করেনি, তো সেই ক্ষেত্রে কীরকম কী এক্সপিরিয়েন্স হবে এটা নিয়ে একটু টেনশানে ছিলাম। কিন্তু এত ভালো রোড কন্ডিশন যে 12 ঘন্টার জার্নিটা কোথাও গায়েই লাগলো না। ওভারঅল জার্নিটা ছিল ভীষণ স্মুথ। আমাদের কারুর সেরকমভাবে কোনো অসুবিধেই হয়নি, সবটাই হয়তো জগন্নাথের কৃপায়। কথা বলতে বলতে এখন আমরা পার করছি কোলাঘাট ব্রিজ। তবে অন্যান্যবার যেরকম কোলাঘাট দিয়ে যাবার সময় আমরা মোস্ট প্রবাবলি আজাদ হিন্দে দাঁড়িয়েই আমাদের ব্রেকফাস্ট সারি, এইবারে কিন্তু আমরা আমাদের প্ল্যানটা একটু চেঞ্জ করেছিলাম। আসলে সকালে অনেকটা ভোর ভোর বেরিয়েছিলাম তো, আর কোলাঘাট যখন আমরা পেরোচ্ছি
তখন ওই হয়তো 7:30 থেকে 7:45 বাজে। সত্যি কথা বলতে এতটা সকাল সকাল ব্রেকফাস্টের জন্য খুব একটা ইচ্ছে থাকে না, তাই জন্যে আমরা আর কোথাও দাঁড়াইনি। আমরা বাড়ি থেকেই আমাদের মনের মতো ব্রেকফাস্ট প্যাক করে নিয়েছিলাম। আর একটু বেলা হতে যখন আমাদের সবার একসঙ্গে খিদে পায়, তখন আমরা রাস্তার ধারের কোনো একটা পেট্রোল পাম্প দেখে সেখানে দাঁড়িয়ে সেখানেই ব্রেকফাস্টটা গাড়ির ভেতরে সেরে নিয়েছিলাম। ও আর একটা কথা বলে রাখি, অন্যান্যবার যেমন যে কোনো ট্রিপ আমি আর আমার হাজব্যান্ড দুজনেই যাই, এবারে কিন্তু একটু অন্যরকম ছিল। এবারে আমাদের সঙ্গে গিয়েছিলেন আমার শাশুড়ি মা, আর ওদিক থেকে বাই ট্রেন গিয়েছিল আমার মা, দিদি, জামাইবাবু এবং ওদের মেয়ে। তো মোটামুটি এটা একটা ফ্যামিলি ট্রিপ ছিল। যাওয়াটা এবং ফেরাটা ভিন্ন ভিন্ন হলেও আমরা ওখানে গিয়ে বেশ একসঙ্গে কাটিয়েছিলাম, মজা করেছিলাম, একসঙ্গেই ঠাকুর দেখতে গেছি, একসঙ্গে সমুদ্রের পাড়ে কাটিয়েছি এবং খাওয়া দাওয়া তো আছেই। তো সত্যি কথা বলতে এই কয়েকটা দিন বেশ সুন্দরভাবে কাটিয়েছি। বিয়ের পর বলতে গেলে এটা আমাদের ফার্স্ট ফ্যামিলি ট্রিপ ছিল, তাই অন্যান্য বারের থেকে এই ট্রিপটা অনেকটাই আলাদা ছিল। পুরী যাবার পথে আমরা আরেকটি জায়গা এবারে দর্শন করেছিলাম, তা হলো বালাসোর থেকে প্রায় 12 কিলোমিটার দূরে অবস্থিত রেমুনা নামক জায়গায় ক্ষীরচোরা গোপীনাথ। এবং এই ক্ষীরচোরা গোপীনাথ জায়গাটি আমার অসম্ভব ভালো লেগেছে এবং তার পাশাপাশি এই ক্ষীরচোরা গোপীনাথের যে গল্পটি তা আরও আকর্ষণীয়। আজ থেকে প্রায় 600 বছর আগে শ্রীচৈতন্য মহাপ্রভুর যে পরম গুরু মাধবেন্দ্রনাথ পুরী, উনি পায়ে হেঁটে পুরী যাবার পথে এইখানে দাঁড়িয়েছিলেন এবং এখানে উনি দেখেছিলেন কৃষ্ণকে গোপীনাথ রূপে পুজো করা হয় এবং তাকে ভোগ হিসাবে ক্ষীর দেওয়া হয়। তো ওনারও সেই ক্ষীর দেখে মনে মনে সেই ক্ষীরের স্বাদ নেওয়ার ইচ্ছে ছিল। সেটি কৃষ্ণ জানতে পেরে ওনার জন্য একটি ক্ষীর সরিয়ে রাখে এবং যা ওনার পূজারীকে নির্দেশ দেন যে অমুক জায়গায় অমুক স্থানে আমার ওই ভক্তটি বসে আছে, যাও তুমি গিয়ে ওনাকে এই ক্ষীরটা দিয়ে এসো। সেই থেকেই কিন্তু এই জায়গাটার নাম হয়েছে ক্ষীরচোরা গোপীনাথ। অর্থাৎ ভগবান ভক্তের কথা বুঝতে পেরে, ভক্তের মনের কথা বুঝতে পেরে কিন্তু নিজেই চুরির সাক্ষী হয়েছিলেন। তাই আমরা বলি যে ভগবান চাইলে ভক্তের মনের কথা সব কিছুই বুঝতে পারে। তো যাই হোক, ক্ষীরচোরা গোপীনাথ দর্শন করে আমরা এবার বালাসোর টাউনটাকে সামনে রেখে ওই দিকে আর যাচ্ছি না, আমরা বরং এই ডান দিকে ঢুকে যাচ্ছি পুরীর উদ্দেশ্যে। এই জায়গাটা একটু কনজেস্টেড, তাই এই রোডটা আমাদের সামলে আবার হাইওয়ে ধরতে বেশ কিছুটা সময় লেগেছিল এবং এরপর থেকে আমরা যে রাস্তাটা পেয়েছিলাম তা বলা ভালো অসম্ভব সুন্দর। মানে কখনো শহরে কোলাহল, আবার শহরে কোলাহল ছাড়িয়েই আমরা ঢুকে পড়ছি মাঝে মধ্যে গ্রাম্য পরিবেশে। আর তারপরে কিছুক্ষণের মধ্যেই জাজপুরের কাছাকাছি এসে আমরা এই রাস্তাটা যেটা পাই তার পুরো রাস্তাটাতেই আমাদের সঙ্গ নিয়েছিল এই পাহাড়টা। এই পাহাড়টা তো আমরা যারা ট্রেন দিয়ে যাতায়াত করি তারা ট্রেন থেকেও দেখতে পাই, তবে এই রাস্তাতেও কিন্তু তার ব্যতিক্রম হয়নি। বেশ অনেকটা পথ ধরে এই রাস্তাটিতে পাহাড়টি আমাদের সঙ্গ দিয়েছিল। ঘড়ির কাঁটা তখন 3টে, আর আমাদের পেয়েছে তখন প্রবল খিদে, কারণ সেই সকালে গাড়িতে একটুখানি আমরা ব্রেকফাস্ট করেছিলাম। তাই ভদ্রকের কাছে হঠাৎ চোখে পড়ল একটি বাঙালি রেস্টুরেন্ট, আর সেটা দেখে আমরা ভেতরে ঢুকে পড়লাম। একদম ছিমছাম ডেকোরেশনের এই রেস্টুরেন্টটিতে খাবারের স্বাদ কিন্তু ছিল ভীষণ ভালো এবং তার সঙ্গে দামও ছিল খুব রিজনেবল। এখানে খেয়ে তারপরে বাকি রাস্তায় আমরা আবার গেছিলাম। ইতিমধ্যে আমরা পার করছি আমাদের আজকের রাস্তার শেষ টোল, যা অবস্থিত পিপলিতে। এই রাস্তায় এরপরে আর কোনো টোল নেই। আর এরপর চলে আসে ভুবনেশ্বর ঢোকার মুখে সেই বিখ্যাত মিষ্টির দোকানগুলো, যা দেখে আমি আমার নিজেকে আর সামলাতে পারিনি। যথারীতি গাড়ি থামিয়ে রাস্তায় নেবে খেলাম কিছু মিষ্টি, অপূর্ব সুন্দর খেতে। সেই ভোরবেলা থেকে বেরিয়ে যে লেখাটার জন্য অপেক্ষা করা, অবশেষে আমরা পার করছি পুরীর সেই আইকনিক গেটটি, ওয়েলকাম টু পুরী। মনটা আনন্দে ভরে যাচ্ছে। যদিও এখনো এখান থেকে পুরী 42 কিলোমিটার, আর এই পথটা কিন্তু নেহাতি কম নয়। সূর্য প্রায় অস্ত যাচ্ছে, আলো আধারি একটা রাস্তা এবং রাস্তার ধারে আলোগুলো জ্বলে ওঠাতে রাস্তাটা আরও মায়াবী করে তুলেছে এবং আমাদের গাড়ি সামনের দিকে ছুটে চলেছে। এখান থেকে
পুরী ঢুকতে আমাদের কিন্তু সেদিনকে লেগে গেছিল অনেকটা সময়, কারণ তার পরের দিনকেই ছিল উল্টো রথ। স্বভাবতই অনেক গাড়ি রাস্তায় ছিল যারা আমাদের মতোই পুরী আসার চেষ্টা করছিল, তার জন্য রাস্তায় ছিল অসম্ভব জ্যাম। তাই অবশেষে সমস্ত জ্যাম জট কাটিয়ে আমরা যখন পুরীতে আমাদের হোটেলে গিয়ে পৌঁছই তখন ঘড়ির কাঁটায় প্রায় 6:45। আজকের আমার এই ব্লগে আমি তোমাদের সঙ্গে পুরী যাওয়ার সমস্ত এন্টার রাস্তাটা, রোড কন্ডিশন সমস্ত কিছু শেয়ার করলাম। তোমরা অবশ্যই পুরোটা দেখো এবং আমাকে জানিও তোমাদের আজকে আমার এই ব্লগটা কেমন লাগলো। এবং আমাদের এই পুরী সিরিজের বিভিন্ন গল্প, রথ দেখার গল্প নিয়ে আমি আসছি পরের ব্লগে। ততক্ষণের জন্য টাটা।